দেখুন, আজকাল বিদ্যুতের চাহিদা যে কি ভীষণভাবে বাড়ছে, আর আমাদের পুরনো উৎসগুলো মানে জল বা কয়লা সেগুলো তো সীমিত। ঠিক তাই। এই অবস্থায় পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার এনার্জি এটা কিন্তু একটা বিরাট সম্ভাবনা নিয়ে এসছে। অবশ্যই। আজ আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এর পেছনের প্রযুক্তি, কিভাবে কাজ করে, এসব কিছু। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এর মূল নীতিটা হলো পারমাণবিক শক্তিকে কয়েকটা ধাপে বদলে আমরা বিদ্যুৎ শক্তি পাই। কয়েকটা ধাপে মানে? প্রথমে ধরুন নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আসছে তাপ শক্তি। সেই তাপে জল ফুটে বাষ্প হচ্ছে। আচ্ছা। সেই বাষ্পের জোরে টারবাইন ঘুরছে, মানে গতিশক্তি, তারপর যান্ত্রিক শক্তি, আর সব শেষে জেনারেটর থেকে পাচ্ছি বিদ্যুৎ শক্তি। হ্যাঁ, মানে সি থেকে এইচএ, এইচএ থেকে কেই, এমই, তারপর ইই, এরকম একটা ব্যাপার আর কি। ও আচ্ছা আচ্ছা, দারুণ। তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। প্রথমেই জানতে চাইব, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য সঠিক জায়গাটা বাছা হয় কিভাবে? এটা তো খুব জরুরি নিশ্চয়ই। অত্যন্ত জরুরি। ধরুন একটা বড় কারখানা গড়তে গেলে যেমন অনেক কিছু দেখতে হয়, এটা অনেকটা সেরকম। কি কি বিষয় দেখা হয়? প্রথমত প্রচুর জল দরকার, স্টিম তৈরি করতে আর যন্ত্রপাতি ঠান্ডা রাখতে। তাই কোনো নদী বা সমুদ্রের কাছাকাছি হতে হয়। আচ্ছা। দ্বিতীয়ত, সুরক্ষার জন্য জায়গাটা বেশ খানিকটা জনবসতি থেকে দূরে হতে হবে। তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়ানোর জন্য এটা মাস্ট। তারপর ধরুন যে পারমাণবিক বর্জ্য তৈরি হবে সেটা নিরাপদে ফেলার একটা পাকাপাকি ব্যবস্থা থাকতে হবে। সাধারণত মাটির অনেক গভীরে বা বিশেষ ব্যবস্থায় সমুদ্রে ফেলার ব্যবস্থা করা হয়। এটা তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, তা তো বটেই। এছাড়া ভালো পরিবহন ব্যবস্থা থাকা চাই, কারণ বিশাল বিশাল ভারী যন্ত্রাংশ আনতে হয়। আর সবশেষে দেখতে হবে জায়গাটা যেন ভূমিকম্পপ্রবণ এলাকা না হয়। ভূতাত্ত্বিক স্থিতিশীলতা খুব দরকারি। তার মানে অনেকটা বাড়ির জন্য ভালো জমি খোঁজার মতো, তাই না? যেখানে সব সুবিধেও থাকবে, আবার নিরাপত্তা নিয়েও চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে পারমাণবিক কেন্দ্রের জন্য জায়গা বাছার এই প্রধান কারণগুলো কি কি, যদি এক কথায় বলি? জল, দূরত্ব, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন আর ভূতাত্ত্বিক স্থিতি, এগুলোই মূল। বেশ, এবার আসি মূল প্রক্রিয়াটায়। শক্তিটা তৈরি হয় কিভাবে? এই বিপুল এনার্জির উৎসটা কি? এটা হয় নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের মাধ্যমে। ব্যাপারটা হলো, যখন একটা ধীরগতি নিউট্রন ইউরেনিয়াম-235 বা U-235 এর মতো কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা মারে, হ্যাঁ, তখন ওই নিউক্লিয়াসটা প্রায় দুভাগে ভেঙে যায়। আর এই ভাঙার সময় অনন্ত পরিমাণ তাপ শক্তি আর তার সাথে আরও কয়েকটা নতুন নিউট্রন ছিটকে বেরিয়ে আসে। আর ওই নতুন নিউট্রনগুলো, সেগুলো আবার পাশের অন্য পরমাণুকে গিয়ে ধাক্কা মারে। অনেকটা ডমিনো পড়ার মতো, তাই না? ঠিক ধরেছেন, একদম ডমিনো এফেক্ট। এটাই কি চেইন রিঅ্যাকশন? হ্যাঁ, এই যে একটা ভাঙন থেকে আরও ভাঙন, এই ধারাবাহিক বিক্রিয়াটাই হলো চেইন রিঅ্যাকশন। এটাকে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই বিপুল শক্তি উৎপাদন সম্ভব। আচ্ছা, তাহলে এই চেইন রিঅ্যাকশন কিভাবে পারমাণবিক শক্তি উৎপাদন করে, যদি সংক্ষেপে বলি? এক কথায়, নিয়ন্ত্রিত ধারাবাহিক পরমাণু বিভাজনের মাধ্যমে বিপুল তাপ শক্তি তৈরি করে। বোঝা গেল। এই পুরো প্রক্রিয়াটা যেখানে হয় সেটাই তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। একদম। রিঅ্যাক্টর হলো পাওয়ার প্ল্যান্টের হার্ট। এর ভেতরে কি কি থাকে, প্রধান অংশগুলো কি কি? হ্যাঁ, রিঅ্যাক্টরের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন ধরুন, প্রথমেই আসছে কোর। এখানেই আসল জ্বালানি ফিউয়েল রডগুলো থাকে, আর ওই ফিশন বিক্রিয়াটা ঘটে। আচ্ছা, কোর হলো আসল জায়গাটা। হ্যাঁ, তারপর আছে জ্বালানি দণ্ড বা ফুয়েল রড। সাধারণত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের ছোট ছোট গুলি, যাকে পেলেট বলে, সেগুলো এই লম্বা রডগুলোর ভেতরে ভরা থাকে। আচ্ছা। এরপর খুব জরুরি একটা জিনিস হলো মডারেটর। ফিশনে যে নিউট্রনগুলো বেরোয় সেগুলো খুব দ্রুত গতির হয়। ওই গতি না কমালে পরের ফিশনটা ঠিকমতো হয় না। মডারেটর যেমন গ্রাফাইট বা ভারী জল ওই নিউট্রনগুলোর গতি কমিয়ে দেয়, অনেকটা গাড়ির স্পিড ব্রেকারের মতো আর কি। ও, ইন্টারেস্টিং, স্পিড ব্রেকার। তারপর আছে কন্ট্রোল রড। এগুলো ক্যাডমিয়াম বা বোরনের মতো নিউট্রন শোষক পদার্থ দিয়ে তৈরি। এগুলোকে কোরের ভেতরে ঢোকালে বা বের করলে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা যায়। বেশি ঢুকে গেলে অতিরিক্ত নিউট্রন শুষে নেয়, বিক্রিয়া কমে যায় বা বন্ধ হয়ে যায়, পুরো গাড়ির ব্রেক কষার মতো। বাহ,
দারুণ উপমা তো, ব্রেকার, স্পিড ব্রেকার। ঠিক। এরপর আছে রিফ্লেক্টর। কোর থেকে কিছু নিউট্রন তো ছিটকে বাইরে বেরিয়ে যেতে চায়। রিফ্লেক্টর সেগুলোকে আয়নার মতো রিফ্লেক্ট করে আবার কোরের দিকে ফেরত পাঠায়। এতে জ্বালানিটা ভালোভাবে ব্যবহার হয়, সাশ্রয় হয়। মানে নিউট্রনগুলো কি নষ্ট হতে দেয় না? বলতে পারেন। আর সব শেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো শিল্ডিং। রিঅ্যাক্টরের চারিদিকে কংক্রিটের অমচম পুরু দেওয়াল থাকে, কারণ ফিশনের সময় মারাত্মক তেজস্ক্রিয় বিকিরণ তৈরি হয়। এই শিল্ডিং সেই বিকিরণ বাইরে আসা থেকে আটকায়, কর্মীদের আর পরিবেশকে সুরক্ষিত রাখে। তার মানে প্রত্যেকটা অংশেরই খুব নির্দিষ্ট আর জরুরি কাজ আছে পুরো প্রক্রিয়াটাকে নিরাপদে চালানোর জন্য। আচ্ছা, তাহলে যদি বলি রিঅ্যাক্টরের কন্ট্রোল রড আর মডারেটরের প্রধান কাজ কি? মডারেটর নিউট্রনের গতি কমায় আর কন্ট্রোল রড বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। পরিষ্কার। এবার একটু জ্বালানির কথায় আসা যাক। কি ধরনের জ্বালানি ব্যবহার হয়? প্রধান জ্বালানি হল ইউরেনিয়াম, বিশেষ করে এর আইসোটোপ ইউরেনিয়াম 235। এছাড়াও প্লুটোনিয়াম 239 আর থোরিয়াম 232 ব্যবহার করা যায়। ইউরেনিয়াম 235টাই বেশি দরকারি। হ্যাঁ, কারণ এটাই সহজে ফিশন বিক্রিয়া করে। কিন্তু প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে এই U235 খুব কম থাকে, মাত্র 0.7% মতো। বেশিরভাগটাই থাকে U238, যেটা নিজে নিজে অত সহজে ফিশন করে না। ও, তাহলে তাই বেশিরভাগ রিঅ্যাক্টরের জন্য প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ বা এনরিচড করতে হয়, মানে তাতে U235-এর ভাগ বাড়িয়ে 3 থেকে 4% বা তার বেশি করতে হয়। আচ্ছা আচ্ছা। আর বিভিন্ন ধরনের রিঅ্যাক্টরও তো আছে বললেন। হ্যাঁ, কাজের পদ্ধতি, কুল্যান্ট মানে ঠান্ডা করার মাধ্যম আর মডারেটরের উপর ভিত্তি করে অনেক রকম রিঅ্যাক্টর আছে। যেমন ধরুন প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর PWR, বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর BWR, অ্যাডভান্সড গ্যাস কুলড রিঅ্যাক্টর AGCR আর ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর FBR। প্রত্যেকটা ডিজাইন আর কাজের ধরন আলাদা। বেশ কয়েক রকমের আছে তাহলে। আচ্ছা, পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত দুটো প্রধান জ্বালানির নাম কি? ইউরেনিয়াম, বিশেষত U235, আর প্লুটোনিয়াম Pu-239। ঠিক আছে, এবার একটা কঠিন প্রশ্নে আসি। পারমাণবিক শক্তির একটা মস্ত বড় চ্যালেঞ্জ হলো এর বর্জ্য পদার্থ। এগুলো তো শুনছি খুব বিপজ্জনক। হ্যাঁ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। পারমাণবিক বর্জ্যগুলো খুবই তেজস্ক্রিয় এবং দীর্ঘকাল ধরে বিপজ্জনক থাকতে পারে। এগুলোকে সামলানো হয় কিভাবে? এদের তেজস্ক্রিয়তার মাত্রা আর কতদিন সক্রিয় থাকবে তার উপর ভিত্তি করে 3টে স্তরে ভাগ করা হয়। লো লেভেল ওয়েস্ট LLW, যেমন ধরুন কর্মীদের পোশাক, ফিল্টার ইত্যাদি, যেগুলোতে তেজস্ক্রিয়তা কম। ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট ILW, যেমন রিঅ্যাক্টরের কিছু বাতিল যন্ত্রাংশ, এগুলো তেজস্ক্রিয়তা মাঝারি। আর হাই লেভেল ওয়েস্ট HLW, এটা হলো সবচেয়ে বিপজ্জনক, মূলত ব্যবহৃত পারমাণবিক জ্বালানি। এগুলো হাজার হাজার বছর ধরে তেজস্ক্রিয় থাকতে পারে। হাজার হাজার বছর? সর্বনাশ। হ্যাঁ, তাই এদের অপসারণ অত্যন্ত সতর্কতার সাথে আন্তর্জাতিক নিয়ম মেনে করতে হয়। সাধারণত এদেরকে বিশেষ ধরনের কন্টেনারে ভরে কংক্রিটে ঢালাই করে মাটির অনেক গভীরে ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল শিলাস্তরের মধ্যে পুঁতে ফেলা হয়, যাকে জিওলজিক্যাল ডিসপোজাল বলে। কিছু ক্ষেত্রে সমুদ্রে ফেলা হয়, তবে সেটাও খুব নিয়ন্ত্রিতভাবে। এই বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু খুব জটিল আর ব্যয়বহুল একটা প্রক্রিয়া। তাহলে পারমাণবিক বর্জ্য নিরাপদে ফেলার গুরুত্বটা কি, যদি সংক্ষেপে বলি? দীর্ঘমেয়াদী পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা। আচ্ছা, এবার যদি খুব সংক্ষেপে পারমাণবিক শক্তির সুবিধা আর অসুবিধাগুলো একটু বলেন। অবশ্যই। সুবিধার দিক থেকে দেখলে, প্রথমত খুব অল্প পরিমাণ জ্বালানিতে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমি আগে বলিনি বোধহয়, 1 কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা প্রায় 4300 টন ভালো মানের কয়লা পোড়ানোর সমান। অবিশ্বাস্য। দ্বিতীয়ত, এ প্রক্রিয়ায় কোনো কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না। তাই এটা পরিবেশের জন্য মানে গ্লোবাল ওয়ার্মিং কমানোর দিক থেকে অনেক পরিষ্কার একটা শক্তি উৎস। এটা তো বিরাট সুবিধা। আর অসুবিধা? অসুবিধাগুলো কিন্তু কম নয়। প্রথমত, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে প্রাথমিক খরচ অসম্ভব বেশি, প্রযুক্তিটা খুব জটিল। দ্বিতীয়ত, ওই যে বললাম পারমাণবিক বর্জ্য, সেটার নিরাপদ অপসারণ একটা বিরাট সমস্যা, ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল।
তৃতীয়ত, দুর্ঘটনার ঝুঁকি যদিও খুব কম, কিন্তু যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তার প্রভাব হতে পারে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী, যেমন চেরনোবেল বা ফুকুশিমার ক্ষেত্রে আমরা দেখেছি। হ্যাঁ, সে তো ঠিক। আর চতুর্থত, এই ধরনের প্ল্যান্ট চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ কর্মী প্রয়োজন। তাহলে একদিকে যেমন বিপুল শক্তির প্রতিশ্রুতি, তেমনি অন্যদিকে বিশাল খরচ আর ঝুঁকির প্রশ্ন জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে পারমাণবিক শক্তির একটা প্রধান সুবিধা ও একটা প্রধান অসুবিধা কি? প্রধান সুবিধা হল অল্প জ্বালানিতে বিপুল শক্তি ও কার্বনমুক্ত বিদ্যুৎ। আর প্রধান অসুবিধা হল তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ অপসারণ ও দুর্ঘটনার ঝুঁকি। বেশ, আমাদের দেশে ভারতেও তো বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, ভারতে পারমাণবিক শক্তি কমিশন অনেক দিন ধরেই কাজ করছে এবং বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে। যেমন মহারাষ্ট্রের তারাপুর, তামিলনাড়ুর কুদানকুলম আর কালপক্কম, কর্ণাটকের কায়গা, গুজরাটের কাকরাপাড়, রাজস্থানের রয়াতভাট্টা, উত্তরপ্রদেশের নারোরা, এগুলো উল্লেখযোগ্য। এগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ভারতের মোট বিদ্যুতের একটা অংশ যোগান দেয়। নির্দিষ্ট ক্ষমতার তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই, তবে এগুলো বেশ গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, পারমাণবিক শক্তি একদিকে যেমন আমাদের ভবিষ্যতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর একটা দারুণ উপায় হতে পারে, তেমনি এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু জটিল প্রযুক্তিগত, নিরাপত্তা সংক্রান্ত আর পরিবেশগত চ্যালেঞ্জ। একদম ঠিক বলেছেন। দেখুন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা এই বিষয়ে আগ্রহী, তাদের জন্য এই প্রযুক্তির মূল ভিত্তিটা বোঝা, এর সম্ভাবনাগুলো জানা আর একই সাথে এর ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকাটা খুব দরকারি। কারণ আগামী দিনে শক্তির চাহিদা তো বাড়তেই থাকবে। তখন নতুন, আরও উন্নত, আরও নিরাপদ পারমাণবিক প্রযুক্তি তৈরির দায়িত্ব কিন্তু আজকের প্রজন্মের ইঞ্জিনিয়ারদেরই নিতে হবে। ঠিক। পারমাণবিক শক্তি নিঃসন্দেহে ভবিষ্যতের শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তাই এই বিষয়ে শেখা, জানা এবং গবেষণা চালিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। এটাই ভবিষ্যতের প্রযুক্তির একটা বড় দিক খুলে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমাদের এই আলোচনা সবার একটা স্পষ্ট ধারণা পেতে সাহায্য করেছে।